মামলা আমরাও করতে জানি, কথা সাবধানে বলতে হয় প্রতিটা সরকারকে। আমি ছাড় দেওয়ার লোক না, আমি একতরফা কথা বলতে জানি না। আমি এটাও যেরকম আগে বলেছি, আমার বাচ্চা সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, জাতিসংঘে তারই যাওয়ার কথা ছিল। যেহেতু সেই সরকারি বিশ্ববিদ্যালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন প্রতিনিধি লাগবে, কাজে তার বদলে অন্য গেছে। এখন আবার খুব শীঘ্রই কমনওয়েলথের যে এক মানবিক বিষয়, সেখানে খুব শীঘ্রই হয়তো আমার সেই বাচ্চা যাবে সে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আমার সমন্বয়কদের গুরু যাকে বলা হয়, এখন উপদেষ্টা, আমার আরেক মেয়ের জামাতা। আমি কয়েকদিন পলেছিলাম, এইটুকু আমার ক্রেডিট। কাজেই আমার আপনারা কি করবেন, কোন পদ্মে আমাকে ধরবেন? এর আগে ওই যে এদেরকে সংগ্রাম করেছি, ও নিজেই বলেছে মুজাফফর যে আমি মুজাফফরকে বক্তব্য দিতে থাকো, ভুল হইলে হোক, আমি তো তোমার পরে আসি, সাইরা নিতে হয় কিংবা আমি সেরে নেব, তোমার বক্তব্য তুমি দিয়ে যাও, শাস্তি গেলে আমার উপরটা যাবে, তুমি কথা বলা শিখো। স্বীকার করেছে, এই জন্য তাকে ধন্যবাদ। সেদিন সিরাজগঞ্জে বক্তব্য দিলাম, পাশে বসা আছে সিরাজগঞ্জের দায়িত্বশীল কি আন্দোলনের নম্বরদারিয়ালা মর্তুজা, পাশে বসা ছিল। কয়েকটা কথা বলার পরে বললাম, এত আন্দোলন করে আঙ্গুল দিয়ে দেখাই, বললাম একটাও স্বীকার করবে না আমি তার জন্য কি করেছি। ও একটু ইশারা দিয়ে গেছে। মানুষ কতটা নিমুখ খারাপ হতে পারে, আল্লাহ মাফ করুক। এই সকল ধর্মীয় মঞ্চে নাট্যকারদেরকে আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক, আল্লাহ 100 বার ক্ষমা করুক। সম্মানিত উপস্থিতি, আমি সোজা বলতে চাই, যখন ওই সময় বোমা মারা হলো 64টা জেলায়, তখন যারা বোমা মেরেছে তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইশারা করেছে মুজাফফর, তাদের কোনো জ্ঞান নাই, কে তাদেরকে এই পথে নামিয়েছিল তাও আমরা জানি না। কিন্তু তাদের মধ্যে আহলে হাদিসের ছেলেরা কিছু ছিল, হানাফিরাও ছিল, আফগান পন্থীরাও ছিল, সবাই ছিল, কিন্তু দোষটা ঘুরে চাপাই দিল গেল আহলে হাদিসের উপরে রয়েছে, তাই না? ওরা বুঝতে পেরেছে যে গোয়েন্দার উপর তাও গোয়েন্দা আছে, দুই কান্দের ফেরেশতাও গোয়েন্দা, আল্লাহর কিতাব আল্লাহ দেখতে পারছে। এই বুদ্ধিটা বোধহয় তাদের এখন হয়েছে কিছুটা, তাই না? কাজে গোয়েন্দাদের উপস্থিতি হয়তো খুব কম হয়ে গেছে। গোয়েন্দাগিরি করতে পারেন না আপনি ভারতের সাথে, গোয়েন্দাগিরি করতে পারেন না আপনি চীনের সাথে, গোয়েন্দাগিরি করতে পারেন না আপনি আমেরিকার সাথে, গোয়েন্দাগিরি করতে পারেন না আপনি রাশিয়ার সাথে, আপনি সিআইএর সাথে পারেন না, আপনি কেজিবির সাথে পারেন না, আপনি রর সাথে পারেন না, আপনি খালি মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে পারেন, তাই না? সম্মানিত উপস্থিতি, বহুত করেছেন, খুবই নিকৃষ্ট মানের কাজ করেছেন এগুলা। দেশের মানুষ, দেশের নাগরিক, আপনি তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করেন, মামলা দেন, ধৈরা নেমো, দেখা করেন, এই সকল শয়তানি বান্দরামি ফাত্রামি আমাদের পয়সাতে যথেষ্ট করেছেন, যেগুলোর প্রয়োজন ছিল না। এগুলা নয়, ক্রাইম যে করবে তার পিছনে লাগেন, নিরাপত্তা দেন। শিখেছেন কোথায় এই সকল শয়তানি? সেদিন পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে বলছিল, সর্বপ্রথম পুলিশ এবং গোয়েন্দারা কাদের বিরুদ্ধে লেগেছিল? ব্রিটিশের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, ব্রিটিশের বিরুদ্ধে যারা বাহিনী কায়েম করেছিল, পতিত ওহাবি এবং আহলে হাদিসের বিরুদ্ধে প্রথম তারা এই শয়তানি গোয়েন্দাগিরি শুরু করেছিল, ব্রিটিশের দালালি করতে দেয়া। আর আমাদের দেশের ইমামদের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে যারা গোয়েন্দাগিরি করে, তারা কাদের পক্ষে? দেশের পক্ষে গোয়েন্দাগিরি করে, অন্যান্য দেশের শয়তানদের চর হয়ে তারা গোয়েন্দাগিরি করে। আমি অনুরোধ করব, দেশের পয়সা খেয়ে দেশের নাগরিকদের বিরুদ্ধে শয়তানি করবেন না, আল্লাহর বিচার এসে যায়। সম্মানিত উপস্থিতি, তারাও যদি এসে থাকেন, শুদ্ধ কথা লিখবেন, সৎ কথা লিখবেন, ভালো কথা লিখবেন, মিথ্যাচার করবেন না, প্রতারণা করবেন না, ভাতের হোটেল আর যেন এই দেশে না খোলা হয়। সম্মানিত উপস্থিতি, 2-3টা কথা বলে আমার বক্তব্য শেষ। যা লেখার আমি আর্টিকেলে লিখেছি। আজকে কত নম্বর স্বাধীনতা চলছে? কত নম্বর? এখানে ইতিহাসের ভুল আছে। প্রথম স্বাধীনতা যেটা আহলে হাদিসরা করেছিল আন্দোলন, ব্রিটিশের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে, শিখদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, সর্বভারতীয় ওহাবি নামে যে আন্দোলন,
শত শত থিসিস, শত শত বই পুস্তক, ইংরেজিতে, বাংলায়, উর্দুতে, ফার্সিতে, বহু ভাষায় তার গবেষণা হয়েছে এবং সেই মুজাহিদদের সর্বব্যাপী আক্রমণে ইংরেজরা তছনছ হয়ে গিয়ে আত্মসমর্পণের পথ খুঁজতেছিল। এমনি যায় নাই। সেই হলো প্রথম স্বাধীনতার সূচনা। তারা কারা না আমার বলতে চাই না আমি। ইউনিভার্সিটির ছাত্ররা সুজানে, মাস্টারদের সূর্য সেন, আর একটা বেটি কারা, কি কি ওয়াদ্দেদার, ডার্ক হর্স, কেউ চিনে না সেগুলাকে। ওইগুলা না ওরা আলোচনা করে কোন কোন জায়গা চিটাঙ্গে কি করেছিল। আল্লামা ইকবালের নামে হল সেটা বদলিয়ে ফেলেছে, পদের নাম দিয়ে দিয়েছে, জিন্না হল বদলিয়ে দিয়েছে, সেটাকে আবার আরেকজনের নাম বসিয়েছে। যে ভূখণ্ডটার উপর আমি বসবাস করছি এটা নেতৃত্ব কে দিয়েছে? ব্রিটিশ পালানের পথ পাইল না, আহলে হাদিসের আক্রমণ, তারপরে পলিটিক্যাল আন্দোলন, রাজনৈতিক আন্দোলন। নেতা তুমি মোমেন, তুমি বোধহয় একটু তোমার ইতিহাসের একটু ত্রুটি আছে। কিছু মনে করে আমি এইভাবে কথা বলি। 1941 সাল থেকে 1951 সাল পর্যন্ত মৌলানা আকরম খাঁ এই পূর্ববঙ্গের মুসলিম লীগের সভাপতি। তুমি লিখেছ অন্যতম নেতা, না ওটা তোমার একটু সেরে নিতে হবে তোমার লেখার মধ্যে। অন্যতম নেতা শুধু নয়, সোজা সভাপতি। সেইটাকে ইতিহাস বিকৃত করার জন্য ওরা বানিয়ে দিল আবুল হাশেমের নেতা বানায় একবার, শামসুল হককে নেতা বানায় একবার, শেখ সাহেব সরোয়ার্দী সাহেব কি বলে সেটা কয় একবার, সরোয়ার্দী সাহেবকে হাইলাইট করে একবার। আরে সরোয়ার্দী তো মোল্লা আকরম খাঁর কর্মী মাত্র। শেখ সাহেব নিজেই লিখেছেন অসমাপ্ত আত্মজীবনীতে, আমি ডেলিগেট হয়ে এসেছি, বাচ্চা মানুষ ঘুরছি। মৌলানা আকরম খাঁ আমাকে বলে, এই ছোকরা তুমি ওখানে কি করো? আমি বললাম আমি ছোকরা নই, আমি ডেলিগেট। ও মৌলানা আকরম খাঁর ছোকরা মুজিব নিজে লিখেছেন, আর আপনার দেবতা বানায় ফেলেছেন, তাই না? বাকি ইতিহাস আমি আর বললাম না। আর সেই নেতৃত্বে ভূখণ্ড 1947 সালে স্বাধীন। তার মূল নেতাকে আল্লামা ইকবালের টু নেশন থিওরি, ভারত উপমহাদেশে দুইটা জাতি আছে, হিন্দু এবং মুসলিম। মুসলিমদেরকে আলাদা ভূখণ্ড দিতে হবে, স্বাধীন ভূখণ্ডে মুসলিমরা বসবাস করবে। তার উপরে ভিত্তি করে 1940-এর লাহোর রেজলিউশন, নো কনস্টিটিউশনাল প্ল্যান। প্রশাসনের ভাইরা আপনারা একটু শুনে যান। No constitutional plan would be workable in this country or acceptable to the Muslims unless it is designed on the following basic principles. Sheshe Jaya, the areas in which Muslims are numerically in a majority, that the western, northwestern and northeastern zones of India in which Muslims are numerically in a majority should be grouped to constitute independent states in which the constituents shall be autonomous and sovereign. কয়েক মিনিটে বক্তৃতা শেষ করব। ভারতের উত্তর পূর্ব অঞ্চল, ভারতের উত্তর পশ্চিম অঞ্চল যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ আছে, সেই এলাকাগুলোকে স্বাধীন করে দিতে হবে মুসলিমদের জন্য। পূর্বটা হলো পূর্ব পাকিস্তান, পশ্চিমেরটা কি? পশ্চিম পাকিস্তান। কিসের উপর ভিত্তি করে আপনি এই স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে আছেন, তার তত্ত্বটা কি? আজকে যদি এই ভূখণ্ডে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ না হতো, তাহলে আপনারা স্বাধীন দেশ হতেন কিনা? প্রশ্নের জবাব দেন, সোজা জবাব। এই যুগে আপনাদেরকে এমন গোবর খাওয়াইছে, এমন গু খাওয়াইছে, মাথা এমন ভাবে নষ্ট করেছে। ইতিহাস কেউ মাজার থেকে শুরু করেছে, কেউ হাঁটুর থেকে শুরু করেছে, মাথার থেকে কেউ শুরু করতে চায় না। কেন? আহলে হাদিসের অবদান। 47-এর স্বাধীনতা আন্দোলন আকরম খাঁ আহলে হাদিস নেতা, এখানকার সভাপতি। তিনি পদত্যাগ করার পরে আরেক আহলে হাদিস কাফি সাহেবের বড় ভাই আল্লামা আব্দুল হাল বাকি। আর আপনি ইতিহাস শোনান, কোথাকার সলিমুদ্দিন কলিমুদ্দিন ইতিহাস শোনান। 52 সাল থেকে ইতিহাস শুরু করেন, 47 ইতিহাস যাবে কোথায়? 47 যদি আপনি স্বাধীন ভূখণ্ড না পেয়ে থাকেন, 52-এর ভাষা আন্দোলন কোথায় পাবেন আপনি? 71-এর যে আন্দোলন সেটা কোন ভূখণ্ডে? এই ভূখণ্ডে।
সেটা যে আল্লামা ইকবালের চিন্তা, মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্ব, তারপরে মৌলানা আকরম খান নেতৃত্ব, আব্দুল্লাহ আল বাকির নেতৃত্ব। যদি এই 47 এই ভূখণ্ড স্বাধীন না হতো, 71 সালে আপনি কোন ভূখণ্ডে যুদ্ধ করতেন? বেওকুফ বানাইতে চান? বাঙ্গালকে হাইকোর্ট দেখেন, ইতিহাস জায়গা থেকে শুরু করেন। এখানে যখন তারপরে কটা গেল, 1 নম্বর ওহাবি তথা ওহাবি আন্দোলন, ফারাজি আন্দোলন, তিতুমিরের আন্দোলন, ব্রিটিশদের তছনছ করে দেওয়া। 2 নম্বর 1947-এ এই ভূখণ্ড ভারত থেকে ইংরেজদের এবং হিন্দুদের দেখছে স্বাধীন করা, সেটা হলো মূল স্বাধীনতা। এই স্বাধীন ভূখণ্ডটুকু আমরা পেয়েছি। 71-এ হলো পশ্চিম পাকিস্তানের অত্যাচার এবং জুলুমের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে আমরা এই ভূখণ্ডটাকে তাদের থেকে আলাদা করেছি। সেই ভূখণ্ড পূর্ব পাকিস্তানের যে মানচিত্র, সে একই মানচিত্র। মানুষ বদলেছে, যে মানুষ সেই মানুষ, যে ভূখণ্ড সেই ভূখণ্ড। মুসলিম সংখ্যাগরিষ্ঠ সুতরাং এই ভূখণ্ডটুকু আমাদের। সেখানে ওই চেতনা, সেই ট্যাবলেট, রবীন্দ্রনাথের বাণী, ওই অমক তমক, আমরা এই সকল শয়তানি বান্দামি নোংরামি কথাবার্তা দিয়ে আমাদের মাথা গুলিয়ে দেওয়া হয়েছে। এক কথা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এই জন্যই আমরা ভূখণ্ডটুকু পেয়েছি। সেখানে মুসলিম কালচারই প্রাধান্য পাবে, মুসলিম শিক্ষা প্রাধান্য পাবে, মুসলিম রাজনীতি প্রাধান্য পাবে, মুসলিম অর্থনীতি প্রাধান্য পাবে। না হলে আপনি ভারতের অঙ্গ হয়ে যান। সোজা ইতিহাস, বাঁকা করে বেশি দিন রাখা যায় না। সম্মানিত উপস্থিতি, তারপরে এখন যেটা হয়েছে সেটা হলো একটা রাজনৈতিক পট পরিবর্তন। 15-16 বছরের একটা সরকার নির্বাচন দেয় না, বা নির্বাচন নামে প্রহসন করে, আয়না ঘর করে, ওকে জেলে দেয়, ওকে ধরে, ওকে মারে, ওর বিরুদ্ধে ওখানে আবার জঙ্গিবাদী তৎপরতার উদ্ভব হয়। কোন গায়ের বাসুর কোন লেজের পেছনে লাগায়, এই আয়না ঘর নামক জায়গাটার মধ্যে কতগুলো একেবারেই নিরীহ মানুষ। তার মধ্যে আমার একদম খালাতো শালা ব্যারিস্টার, আমার সাথে বেশ সুসম্পর্ক ছিল, একেবারেই সোজা, একেবারেই সরল, এক ব্যারিস্টার মানুষ, আল আজহার থেকে আবার আরবি ট্রেনিং দিয়ে এসেছে, ডাইনি মামু বোঝে না, তাকে একেবারে 9-10 বছর উপর করে রেখেছে। সে কি করেছে তোমার? সম্মানিত উপস্থিতি, এই সরকার করেছে বলে তার দোষ? সালাফি হিসাবের মতো 67 বছরের একটা বুড়া চেয়ারে বসে সালাত আদায় করে, তারে কেন ডান্ডা বেরি পড়ানো হবে? সেটাও আমাদের প্রশ্ন আছে। আমরা মামলা করব না আপনাদের বিরুদ্ধে, মামলা আমরাও করতে জানি। কথা সাবধানে বলতে হয় প্রতিটা সরকারকে। আমি ছাড় দেওয়ার লোক না, আমি একতরফা কথা বলতে জানি না। আমি এটাও যেরকম আগে বলেছি, আমার বাচ্চা সমন্বয়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, জাতিসংঘে তারই যাওয়ার কথা ছিল। যেহেতু সেই সরকারি বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমাদের একজন প্রতিনিধি লাগবে, কাজে তার বদলে অন্য গেছে। এখন আবার খুব শীঘ্রই কমনওয়েলথের যে মানবিক বিষয়, সেখানে খুব শীঘ্রই হয়তো আমার সেই বাচ্চা যাবে সে সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আমার সমন্বয়কদের গুরু যাকে বলা হয়, এখন উপদেষ্টা, আমার আরেক মেয়ের জামাতা। আমি কয়েকদিন পলেছিলাম, এইটুকু আমার ক্রেডিট। কাজেই আমার আপনারা কি করবেন, কোন পথে আমাকে ধরবেন? এর আগে ওই যে এদেরকে সংগ্রাম করেছি, ও নিজেই বলেছে মুজাফফর, যে আমি মুজাফফরকে বক্তব্য দিতে থাকো, ভুল হইলে হোক, আমি তো তোমার পরে আসি, সাইরা নিতে হয় কিংবা আমি সাইরা নিব, তোমার বক্তব্য তুমি দিয়ে যাও, শাস্তি গেলে আমার উপরটা যাবে, তুমি কথা বলা শিখো। স্বীকার করে, সেই জন্য তাকে ধন্যবাদ। সেদিন সিরাজগঞ্জে বক্তব্য দিলাম, পাশে বসা আছে সিরাজগঞ্জের দায়িত্বশীল কি আন্দোলনের নম্বরদারিয়ালা মর্তুজা, পাশে বসা ছিল। কয়েকটা কথা বলার পরে বললাম, এত আন্দোলন করে আঙ্গুল দিয়ে দেখাই, বললাম একটাও স্বীকার করবে না আমি তার জন্য কি করেছি। ও একটু ইশারা দিয়ে গেছে। মানুষ কতটা নিমুখ খারাপ হতে পারে, আল্লাহ মাফ করুক এই সকল ধর্মীয় মঞ্চে নাট্যকারদেরকে আল্লাহ মাফ করুক, ক্ষমা করুক, আল্লাহ 100 বার ক্ষমা করুক। সম্মানিত উপস্থিতি, আমি সোজা বলতে চাই, যখন ওই সময় বোমা মারা হলো 64টা জেলায়, তখন যারা বোমা মেরেছে
তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ইশারা করেছে মুজাফফর, তাদের কোনো জ্ঞান নাই, কে তাদেরকে এই পথে নামিয়েছিল তাও আমরা জানি না। কিন্তু তাদের মধ্যে আহলে হাদিসের ছেলেরা কিছু ছিল, হানাফিরাও ছিল, আফগান পন্থীরাও ছিল, সবাই ছিল, কিন্তু দোষটা ঘুরে চাপাই দিল কেন আহলে হাদিসের উপরে। যেটা ওই যে হাসপাতালের কথাটা উল্লেখ করলাম মুজাফফর, সবাই কিন্তু ভুল করবে, চাপাইয়ে দিবে আহলে হাদিসের উপরে। এটা খুব একটা সুন্দর সুবিধাজনক জায়গা। সম্মানিত উপস্থিতি, কাজে যে চামড়াদার ডুগডুগি বাজার বলে না, সব আন্দোলনকারীরা পিছিয়ে যাবে, সব আপোষ করে ফেলবে, সবার সাথে সবাই গলায় গলায় পীড়িত হয়ে যাবে, জুলুমটা শুধু এই দিকে অন্যায় ভাবে আসবে। সম্মানিত উপস্থিতি, ওরা করলো বম্বিং, ওরা মারলো মানুষ, খুন করলো ওরা। ডক্টর গালেবের মতো প্রফেসর বিশ্ববিদ্যালয়ের, তার কি অপরাধ ছিল? সালাফি সাহেবের মতো আজকে সভাপতিত্ব করার কথা ছিল, বসে বসে সালাত আদায় করে এই ল্যাংরা মানুষটাকে কোটালি পাড়ায় যাবো মামার। এই মামলা কে দিল? সেই কোটালি পাড়ার থেকে নিয়ে একেবারে ফরিদপুরের জেলখানার থেকে নিয়ে, গোপালগঞ্জের জেলখানার থেকে দাঁড় করে রেখে ডান্ডা বেরি পরে এই প্রফেসর সাহেবকে আর এত বড় মুহাদ্দিসকে নওগাঁ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। এটা তো আমাদের দেখা কথা, বুজুর্গিগিরি করলে চলবে না আমার সামনে। আপনার ইতিহাস শুই না বলেন, আমি ইতিহাসের সাক্ষী এগুলা। আমি আমার জামাইকেও বলেছি, তোমরা তো ইতিহাস শুই না বলতেছো, তোমরা তো ইতিহাস একটু পয়রা বলতেছো, আমি ইতিহাসের সাক্ষী। কার কথা তুমি শুনতে চাও? শেখ সাহেবের শেষের দিকে আমি দেখেছি, আমি মোশতাকের উত্থান আমি দেখেছি, আমি জিয়া রহমানের বিষয় আমি দেখেছি, সাত্তারের বিষয় দেখেছি। সাত্তারকে বিএনপিরাই মানে নাই, তছনছ করে দিয়েছিল। এই সুযোগের সাতকু করেছে, খালি এর সাতকে দোষ দিলে চলবে না, তোমরা তাকে মানতেই চাও নয় জিয়ার মৃত্যুর পরে। তারপরে কি করে বামেরা খালেদা জিয়ার মাথায় চেপে বসলো, আর ওদিকে শাহ আজিজ যেহেতু ডানপন্থী, তিনি কিভাবে জেলখানায় আটকা থাকলেন, কি করে তারপরে বিএনপি আর বাম ব্লককে বেরিয়ে আসতে পারে নাই। ওই ইতিহাস তোমরা না বুঝলেও এটা আমার জানা আছে। তোমরা বলে তো হবে না, এখনো তারেক জিয়ার কথা কেউ মানে না। যতই ভালো কথা বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম এখনো তারেক জিয়া বলে, বিসমিল্লাহির রহমানির রহিম এখনো খালেদা জিয়া বলে। দেখেন বিএনপির কয়টা নেতা বিসমিল্লাহ বলে? বলতেই জানে, ওদের মুখে আসে না, খুব কম লোক। কাজে ওদিকের কথা ওরা মানছে না ঠিক মতো, ওরা বলয় পাকিয়ে নিয়েছে। এই বলয় থেকে আবার ডান বলকে পরিষ্কার ভাবে ফিরে আসতে হবে, এই দেশ মাটি এবং মানুষের দিকে তাকিয়ে। তারপরে আমরা এর সাথে দেখেছি, হাসিনার সাথে এর সাথে আপোষ দেখেছি, 96 সালে জামাতের সাথে আবার হাসিনার এর সাথে দেখেছি, আপোষ তো আমরা দেখেছি, আমরা নিজে চোখে দেখা এগুলা সব। কি কারণে গালেব সাহেবের সাথে ওই দরবেশ বাবাজি, দরবেশ বাবার নাম কি, জেলখানায় 7-8 দিন দেখা হয়েছে। সেই সুবাদে তাকে 2-1 দিন দাওয়াত দিয়েছে। আমার বন্ধুরা, খালাতো ভাইরা এই যে ছড়ান শুরু করছে সালমান এফ রহমান। আরে সালমান এফ রহমান তো আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী, তার একজন ছোটখাটো শিষ্য মাত্র। 2-1 দিন দেখা হয়েছে, এই জন্যই গালেব সাহেবের অপরাধ হয়ে গেল। আর ওনার যে মা জননী, তার পায়ে ধরে সালাম বিনিময়ের পরেও তোমাদের কোনো দোষ নাই, তোমরা কোনো অপরাধ করো নাই। আমি বলবো কোনোটাই অপরাধ নয়, এটা মানবিক বিষয়, এটা রাজনৈতিক একটা সমঝোতা মাত্র। অত জোরে কথা যে বলতেছো তুমি, তুমি তো কাচের ঘরে বসবাস করো, এই হাতে পাথরের ঢিলা আছে, অত সহজ নয়। তারপরে বিএনপি আসে, আওয়ামী লীগ যায়, তারপরে দীর্ঘদিন পরে এই দেশটাকে তাদের হাত থেকে মুক্ত করা হয়েছে। এখন এদের কি হবে? যে ছাত্ররা মুজাফফর ইশারা দিয়েছে, যেখানে আমার সন্তানরা জড়িত, আমার বিবি সাহ ওড়না পরে পরে বাইর হয়, তখন কি আর কোনো কথা শোনে? ছেলেরা মেয়েরা পথে, ওদিক থেকে মেয়ে বাচ্চা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কান্নাকাটি করছে, আম্মু তোমরা তাড়াতাড়ি বাইরে হও, তাড়াতাড়ি বাইরে হও, আমাদেরকে মেরে ফেলবে, গার্জেনে বাইরে হও, চিৎকার পারতেছে। বাচ্চাদের চিৎকারে গার্জেনার বেরিয়েছে, এদেরকে মেরে ফেলবে, গার্জেনা পরে বেরিয়েছে। এখন দেশটা এই পর্যায়ে এসেছে, ওদের কি হবে? ওই চিন্তা আর দেশের কেউ করবে না। সে আলামত নাই, সেই আলামত নাই। মুক্ত করেছে তারা, আপনারা পিছনে ছিলেন, সেটা অস্বীকারের বিষয় নয়, কিন্তু তাদের একটু নিরাপত্তার গ্যারান্টিও দিতে চাচ্ছেন না। এই হলো আমার দেশের মানবতা।
এই দেশে হইল আমার দেশের মনুষ্যত্ব। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইতিহাসকে আমি 4 ভাগে ভাগ করে নিয়ে এসেছি। একটা হলো ওহাবি আন্দোলন, ফরাইজি আন্দোলন, তিতুমিরের আন্দোলন, জিহাদ মুভমেন্ট, দ্বিতীয়ত 1947 সালের ভূখণ্ডের স্বাধীনতা, 3 নম্বর হলো 71-এর স্বাধীনতা। এখন এটাকে গণ অভ্যুত্থান বলবে না স্বাধীনতা বলবে, কি বলবে? তোমাদের ডিক্লারেশন হওয়ার কথা ছিল, এখনো ডিক্লারেশন দেওয়া নাই। ডিক্লারেশন পরে বুঝতে পারবো যে আসলে তোমরা কি বলতে চাচ্ছ। বলছে ঘরের মধ্যেই সব আপনার, আপনি কিছু জানেন না যে আমি অযাচিত ভাবে আমি কোনো প্রশ্ন করি না, ওটা আমার রীতি না। বাচ্চারা কি করে, ওরা ওদের ভাব মতে করে। উনি কি করেন জামাই বাবু, তার ভাব মতে করে। আমি সেদিনই বলেছি আমি কেনা বেচার মানুষ অত সহজে না, ওদের কাজ ওরা করে, আমি আমার পথে চিন্তা করি, আপনাদের সামনে বক্তব্য দেই। তারপরে একটা উপদেষ্টা হওয়ার শক্ত থাকেই, তাই না? সব ঘরের মধ্যে আছে, লেখাপড়া যাই জানি, 4-5টা ভাষাও জানি, আমি উপদেষ্টা তো ঘোষণা হবো না। না না না, ওই চিন্তা করেন না, অত সহজে প্রতিনিধি হওয়ার শখ আমার নাই। আমি আপনাদের সাথে কাজ করতে চাই। কেননা মুজাফফর আজকে আরো নতুন করে আমাকে সবক দিয়ে গেল, ভালো শিক্ষা দিয়ে গেল। মনের যে তো দুর্বলতা ছিল, মাথার মধ্যে একটু পেঁচগুস্ত ছিল, মানুষের দুর্বলতা থাকেই, তাই না? আর একটু ঝাঁটা মেরে দিয়ে ছাপ করে থেকে গেল সেটা। আল্লাহ তোমার ভালো করুক। সম্মানিত উপস্থিতি, পৃথিবী পরিবর্তনশীল, পৃথিবী পরিবর্তন হবে। এই পরিবর্তনের মধ্য দিয়ে 2টা কাজ হবে। সবচেয়ে বড় পরিবর্তন যেটা হয়েছে, নারী নেতৃত্বের হাত থেকেই বাংলাদেশ মুক্ত হয়েছে। এটা হলো সবচেয়ে বড় পরিবর্তন। যে কম নারীকে তাদের জাতির নেতা বানায়, তাদের মুক্তি নাই, আমরা মুক্তি পাই নাই। এত কষ্টের পরে, হাজার হাজার মানুষ মরার পরে, হাজার হাজার জেল খাটার পরে, অনেক অত্যাচারের পরে স্বাধীন হয়ে যায়। এই জন্য আল্লাহ শিক্ষা দিয়ে গেল, আরো মেয়ে মানুষ নেতা বানাবি, শক্তিশালী মর্দা মানুষ আসতে হবে। এই 2টা ছিল আমাদের দেশের একটা মুসলিম কান্ট্রির জন্য উন্মুক্ত গজব। আল্লাহ পরিষ্কার করেছেন, কোন পার্টি আমার উপর খেপবেন না, পুরুষ মানুষদের নেতৃত্ব করান। 2 নম্বর যে পরিবর্তন হয়েছে আমার দৃষ্টিকোণ থেকে, সেটা হল আলেমদের সামনে একটা সুযোগ এসেছে। আপনার কালচারাল পরিবর্তন ঘটান, নৈতিকতার পরিবর্তন ঘটান, মানুষের আদব আখলাকের পরিবর্তন ঘটান, মানুষের চারিত্রিক উন্নতির জন্য বক্তব্য দিন। শুধুমাত্র পলিটিক্যাল বক্তব্য নয়, কেন মুজাফফর ইশারা দিয়ে গেছে প্রত্যেকটা বিভাগের, প্রত্যেকটার মানুষের যে চরিত্র, যে উন্নত আদর্শ, সেটা আমি আগের সরকার আমলে খুব ভালো করেই দেখেছি। ডক্টর গালেবের মুক্তি আন্দোলনে ওই হাইকোর্টে যাওয়ার সুযোগ হয়েছে, সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ হয়েছে, থানায়ও যাওয়ার সুযোগ হয়েছে। এখনো এক জায়গায় আমাদের বড় এক নেতা মাপ পেয়ে বেরিয়ে আসলেন, খুব গল্প শুরু হয়ে গেল। মাশাআল্লাহ, আমাদের নেতার চেহারার দিকে তাকাইয়া জজ সব সন্তুষ্ট হইয়া সাথে সাথে জামিন দিয়ে দিলেন, খালাস দিয়ে দিলেন। আমার আরেক ভাই, যে ওই সময় আপনাদের এখনকার ইতিহাস কম, তখন কারো করুণ ইতিহাস আছে। হাফিজুর ভাই জয়পুর হাটে হার্টের রোগী পলায়া থেকে এই ঢাকার হাসপাতালের দরজায় মারা গেল। সেখানে আমাদের ভাইরা ওই জয়পুর হাটে নিয়ে রাস্তায় ফেলে আসলো, পথে যদি আমার পুলিশও ধরে, আহলে হাদিসের উপর দেয়া এই কয়েক বছর আগে যে অত্যাচার গেছে, আহলে হাদিসরা অত সহজে ভুলো না, ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না, ক্ষমা করে ভুলে যেও না। সেই হাফিজুর ভাই তখন বলল, মসলিউদ্দিন ভাই, নেতার বুজুর্গি তো খুবই হলো, চেহারার দিকে তাকাইয়াই জজ সাহেব মাফ করে দিলেন, কিন্তু আমি যে রাত্রিবেলায় 25,000 টাকা জজ সাহেবকে দিয়ে আসলাম, এই হাকিকত আর কেউ জানে না, এই হাকিকত আর কেউ জানে না। আমার কানে কানে বলতেছে, বুজুর্গরা সব মিটিং এর মধ্যে গপ্প করতেছে, চেহারা দেখাই জজ সাহেব তাকে মুক্তির ঘোষণা দিয়ে দিলেন। সবাই তো জিন্দাবাদ বলে উঠলো। হাফিজুর ভাই আমার কানে কানে বলে, মসলিউদ্দিন ভাই, যেদিন জজ সাহেব সন্তুষ্ট ছেড়ে দিলেন, ওই আগের রাত্রে আমি নিজে হাতে 25,000 টাকা জজ সাহেবের হাতে ধরাই দিয়েছি। একেবারে নিজের কানে নিজের দেখা, এগুলা বিচারটা কিনতে হয়। সবাই ভালো মানুষ সব জায়গায়, এগুলা পরিবর্তন বিশাল আন্দোলন ছাড়া, বিশাল বিপ্লব ছাড়া সম্ভব নয়। এই কাজটাই এখন আলেমদের করা দরকার, উন্মুক্ত ভাবে, পরিচ্ছন্ন ভাবে, পরিষ্কার ভাবে। না হলে বোতল চেঞ্জ, মদ যা তাই, যারা আসবেন ক্ষমতায় সম্ভব আমরা বুঝতে পারছি, ওটা অনুমান করা যায়। আসুন
নীতি নিয়ে আসুন, আদর্শ নিয়ে আসুন, উন্নত চরিত্র নিয়ে আসুন, উন্নত আদব নিয়ে আসুন। আপনারা সংস্কার হয়ে, সংশোধন হয়ে ভালোভাবে আসুন। কোনো দেশ এবং জাতি পরিবর্তন চাচ্ছে, পরিবর্তন হবে, ওইভাবে চলে আসুন। বক্তব্য শেষ করছি। হতাশার কিছু নেই, যেটা বলছে সাই করে উড়িয়ে দিলেও কর্মে কর্মেই থাকে। আবার ফিরে আসবেন। যাদের আন্দোলনে আমি আঙ্গুল নাচিয়ে বলে যেতে চাই আপনার সামনে, যাদের মূল আন্দোলনে এই দেশ থেকে ব্রিটিশ সরে গেছে, যাদের মূল নেতৃত্বে 1947 সালে এই ভূখণ্ড স্বাধীন হয়েছে, তাদের হাতে এই দেশ আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। সবাই ফেল করবে দেশে। এটা আমার শেষ কথা বলে যাচ্ছি। এটা আমার মনে, মগজে, মাথায় এমন ভাবে চেপে বসেছে বহুত আগেই। কেউ বলে মসলিউদ্দিন গণতন্ত্র করে, কেউ বলে মসলিউদ্দিন এই করে, কেউ বলে মসলিউদ্দিন সেই করে, নানান কিছুই করে। কিন্তু মাথার মধ্যে যে ভূতটা, ভূত বলবো না, যে চিন্তাটা চেপে বসেছে, ফেল করা ছাত্র দেয়া বড় কিছু হবে না, অধিকাংশই ফেল নীতি নৈতিকতায়। ইসলামের ইসলাম নাই। যখন যে লঙ্কায় যায় সেই রাক্ষসের ভূমিকা পালন করে। এখন এই পরিস্থিতিতে বড় বড় পোস্ট পজিশন গুলো কে দখল করেছে? যার জায়গায় অন্যের জন্য কেউ সাথ দিছে নাকি? আমার ঘরে তো ফাইল, যেহেতু জামাই ওই জায়গায় আছে, বাচ্চা আরেকজন সমন্বয়ক, সমন্বয়কদের গুরু জামাই আবার হলো কি উপদেষ্টা, একান্ত মানুষ ডক্টর সাহেবের। খালি ফাইল আর ফাইল এখন আমার ঘরে। অমুকে ভিসি হইতে চায়, অমুকে প্রভুসি হতে চায়, অমুকে রেজিস্ট্রার হতে চাইতেছে, অমুকে মাদ্রাসা বোর্ডের এই হইতে চাইতেছে। খালি দুইজনের ইশারা, একটু কাজ হয়ে আছে। খালি একটু জামাই বাবুকে বলে দিবেন, আর আপনার যে বাচ্চাটা সমন্বয়ক ওকে একটু বলে দিবেন, তাহলে আমার কিল্লাভ হবে। এখন আমি তো আর বলতে পারি না যে আমি এই কুকর্ম করব না। আর ওরাও এমন রিজিক্ট, উচ্চারণই করা যাবে না তাদের সামনে, এত উন্নত চরিত্রের। আমার বাচ্চা বলে আর জামাই বলে, যে যেটাই বলেন না কেন, এখানে দুর্বল কথা বলাই যাবে, উচ্চারণই করা যাবে না, সেটা আমি নিজে জানি। কিন্তু যদি বলি যে ওরা কিছু করবে না, তাহলে সেটা আবার আমার ডিসক্রেডিট। বলবে যে করলো না মসজিদের কামটা, না হইলে জামাই এবং তার যে বাচ্চাটা সমানে বড় অযোগ্য। কাজেই বলি ভাই দাও ফাইল, যদি সুযোগ হয় তাহলে বলে দেব। কিন্তু বোকারা বোঝে না যে আমি ঢাকার মানুষ, এখানে থাকি, বাড়ি টাঙ্গাইলে চিটাং আমি কামলা দিয়ে খাই। বোকারা বোঝে না। দুইজনের ইশারাতে তো কিছু একটা হওয়ার সম্ভাবনা, তাই না? আমি তো কামলা দিয়ে খাইছি টাঙ্গে দেয়া, ও বোকারা বোঝে না। ডান বাম করা, খামাখা এক জায়গায় যাওয়া, খামাখা প্রতিনিধি সাজা, খামাখা এই সকল করা, এগুলা ধাঁচে অতটা নাই। সমাজ হয়তোবা ওই ধরনের কোনো লক্ষণ নেই। কিন্তু আমি যেটা বলছি, যাদের হাতে, এই কথা 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ, যারা এই দেশকে ইংরেজের বিরুদ্ধে লড়েছে, যারা জীবন দিয়েছে, পুলিশের হাতে যারা নির্যাতিত প্রথম হয়েছে, তাদের হাত থেকে যারা স্বাধীন করেছে, সেই কথিত ওহাবি আন্দোলন, সেই ফারাইজি আন্দোলন, সেই তিতুমিরের বংশ আমরা। যাদের নেতৃত্বে এই ভূখণ্ড 47-এ স্বাধীন হয়েছে, তাদের প্রতিনিধি আমরা। আল্লামা কাফি সাহেব তার আহলেস পরিচিতি লিখে গেছেন, যখন গণপরিষদে, পাকিস্তান গণপরিষদে আইন পাশ হচ্ছে, তিনি তখন লিখতেছেন তার ভাই কনস্টিটিউশন পরিষদের সংবিধান রচয়িতাদের মধ্যে একজন মৌলানা আকরম খাঁ, সংবিধান রচয়িতাদের মধ্যে একজন, তারা আপন ভাই সংবিধান রচয়িতা। আকরম খাঁ সংবিধান রচয়িতা, আহলে হাদিস দুইজনই, পাকিস্তানের সংবিধান কমিটির সদস্য দুইজনই। তিনি লিখতেছেন, যখন গণপরিষদে এই নিয়ে আলোচনা হচ্ছে, তখন আমার রক্তক্ষরণ হচ্ছে, স্পষ্ট করছে না ইসলাম প্রতিষ্ঠিত হবে কি হবে না যদি আমরা খেলাফতের নবুয়তের আদলে খেলাফত প্রতিষ্ঠা না করতে পারি। তাহলে আমাদের পূর্বপুরুষ যারা ব্রিটিশ বিরোধী এবং হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করে রক্তক্ষয় করে এই দেশ স্বাধীন করছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। ইনশাআল্লাহ পৃথিবী পরিবর্তনশীল, যদি ধীর স্থির ভাবে এ দেশে আপনাদেরকে চাবে। তিনি আরো বলেছেন, এক কথায় বলে যায়, সংসদে 2-1টা আসন, 2-4টা প্লট পাওয়া, কিংবা 2-4টা সুযোগ সুবিধা পাওয়া, এইটার পিছনে মূলত আহলে হাদিস নেতৃবৃন্দ ঘোরে না।
তারা চায় গোটা টোটাল পরিবর্তন, যেটা মুজাফফর বলেছে এই জন্য যে নেতৃত্বের ভিখারি হতে হয়, ভিখারি হয়ে যাবে, কিন্তু ওইটুকুই লক্ষ্য না। কিন্তু ওখানে যেতে হয় আমাদের এখনকার বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তার জন্য। যদি সিন্ডিকেট যেটা বলেছে, আমি তার বিরুদ্ধে লিখেছি, 105টা সিনেট সদস্য, ভুয়া কাজ হবে? 50-এর বেশি হওয়ার কোনো প্রয়োজনই নাই। সিনেট নির্বাচন হবে আনুপাতিক হারে। এই বাংলাদেশের 4 কোটি আহলে হাদিস থেকে থাকে, তারা যদি নীরবে খালি ভোটটা দিয়ে দেয়, তাহলে 4 ভাগের 1 ভাগ, 100-র 4 ভাগের 1 ভাগ কত? 25 না 20? 25টা কিংবা 20টা সিনেট সদস্য অটোমেটিক হয়ে আসবে। কিছুই করতে হবে না আপনার মাঠে। তবে হিংসুকরা ভোট না জায়েজ বলে অপরকে দিবে, আহলে হাদিসকে দিবে না। এটা আমি জানি, এটা তো আমি বুঝি না তা তো আর না। হিংসা এতই খারাপ জিনিস। দ্বিতীয়, পার্লামেন্ট ভোটে যদি নির্বাচিত হয়ে আসে 4 কোটি আহলে হাদিস থেকেই থাকে কম ও বেশি, সেটাও যদি আনুপাতিক হারে হয়, খুব কম করে 1 কোটি ভোটও যদি আপনি পান, 1.5 কোটি ভোটে যান, 30টা সিট অটোমেটিক চলে আসে। পার্লামেন্টে হারুন সাহেব পার্লামেন্টে একাই পার্লামেন্ট কাঁপিয়ে রেখেছে, সাইদি সাহেব পার্লামেন্ট কাঁপিয়ে রেখেছে, হারুন সাহেবের ওয়াইফ পাপিয়া একাই পার্লামেন্ট কাঁপিয়ে দিয়েছে। 10-20টা থাকলে শুধু ওই জন্য, আর কোনো কারণে নয়। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য এখন শেষের দিকে। আপনাদের দুশ্চিন্তার কিছু নেই, হারানের কি আছে? নাইজার শেখ হারাবে কি? ভালো মানের কর্মী হন। কয়েকটা আসন পাইছে, আমার ভাইয়ের আতঙ্কিত, সব আসনগুলা নিয়ে নিল, সব পোস্টগুলা নিয়ে নিল, আমাদের কিছু দিল না। আরে কয়েকটা আসন, কয়েকটা পোস্ট দিয়ে তুমি কি করবা? গ্রাম এলাকায় যায় দেখো খালি আহলে হাদিস আর আহলে হাদিস, কোটি কোটি আহলে হাদিস। তারা যদি ভোট না দেয়, পরবর্তী আসন উদ্ধে যাবে, আমও যাবে, সালাও যাবে। আমার এই বাণী ছড়ে যাক সারা দেশের সকল আহলে হাদিসের কানে, ভোট আহলে হাদিসেরই ভোট। 4 কোটির মধ্যে কমপক্ষে 2 কোটি অত সোজা নয়। সতর্কভাবে আপনাদের এই মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাদের নিয়ে যেন কেউ কোনো কেনা বেচা করতে না পারে। কোনো ফতোয়া কোনো কিছুই খাটবে না এখানে, মুআমালাতের বিষয়। খালাতো ভাইরা, চাচাতো ভাইরা আমাদের যারা, যদি আমাদেরকে ছাড় না দেন, আপনারা গ্রামে গঞ্জে কোটি কোটি 2, 4, 5, 10টা 20টা পোস্ট পজিশন মনে করেন অনেক কিছু করে ফেলেছেন, আর আহলে হাদিসরা যদি এই জন্য হতাশ হয়, হাই হাই এসব তো নিয়ে এলো, কিছুই না, 10-20টা পোস্ট মাত্র, সারা দেশ আপনার, কিছুই না। শুধু সচেতন থাকতে এই পর্যন্তই। আজকে বোধহয় রাজনৈতিক বক্তব্য কালকে দিছি, কালকে একেবারে কবরের আযাবের উপরে আর একেবারে কিয়ামতের আলামতের উপর বক্তব্য দিয়েছি। আজকে আপনাদের সামনে এইটুকু বক্তব্য দিয়ে গেলাম, হতাশা আর কিছু নেই। স্মরণিকা, এর মধ্যে ভূমিকা না, স্মরণিকার সম্পাদক আমার একটু দেরি হয়ে গিয়েছিল, একটানা 24 ঘন্টা বসেছিলাম। আগের দিন 6টায় বসেছি, সকাল 5:30টায় ফজর করেছি, 3 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে আবার বসেছি সন্ধ্যা 6টায় ফোরকান সাথে আর কামরুলকে নিয়ে একটানা কাজ করেছি। ভালো করে বুঝে উঠতে পারিনি আমি কি করেছি, আবার কারেকশন করা পুরাপুরি করে সারতে পারি নাই। তারপরে ওরা যথেষ্ট পরিশ্রম করেছে, তারপরে দ্রুত গতিতে বের করতে হয়েছে। কিছু কিছু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, কিছু কিছু কম বেশি হয়ে গেছে, কিন্তু অনেক ভালো ভালো আর্টিকেল আছে, আপনারা একটু পড়ে নেবেন ভালো করে। ইতিহাসটা লিখেছে, আরো অনেকেই, মুমিন একটা আর্টিকেল লিখেছে, ওইটা যেটা কারেকশন দিতে হবে বলে দেন। রাগ করে না, আমার কথায় রাগ যে করে সে একটা আহম্ম। আচ্ছা, তারপরে আমাদের অধ্যাপক রেজাউল করিম লিখেছে, ভালো আর্টিকেল লিখেছে, অনেকে দিনের উপরে লিখেছে। আপনারা এটা নিয়ে যাবেন, কিন্তু পড়বেন, যেটা মুজাফফর বলেছে, না পড়া কখনোই আপনি কিছুই করতে পারবেন না। আপনি শুধু অন্যের শ্রোতা হবেন আর অন্যের গুণগ্রাহী হবেন, নিজের দাঁড়ানোর মতো বুদ্ধি পাবেন না। আপনাদেরকে খালি ব্যবহারই করা হবে। আল্লাহ আপনাদের ভালো করুন। কোনো দুশ্চিন্তারও কিছু নেই, কোনো হতাশারও কিছু নেই। যাদের দ্বারা শুরু, তাদের দ্বারা ইনশাল্লাহ এদেশ পরিসমাপ্তির দিকে যাবে। যেভাবে দাওয়াতি কাজ হচ্ছে, যেভাবে মানুষ দাওয়াত গ্রহণ করছে, লক্ষ লক্ষ যুবক যুবতী, তরুণ তরুণী, বিচার বিভাগে, আইন বিভাগে, শাসন বিভাগে, দেশ অর্ধেক পরিবর্তন হয়েই আছে। শুধু ঐক্যবদ্ধ এবং নেতৃত্বের ত্রুটি রয়েছে।
অনুকূলে হয়ে গেছে। সত্য তো, হক তো, এখানেই যারা পাহারা দিচ্ছেন তাদের মধ্যে আমাদের হয়ে আছে। অবাক হবেন, সর্বত্রই হক চলে যাবে। সিরিয়ার বিজয়কে কল্পনা করেছিলাম? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজয় হয়েছে, শিয়ারা পরাজিত হয়েছে, ইহুদিরা পরাজিত হয়েছে, সব বাতিল পরাজিত হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত জিতে গেছে। প্যালেস্টাইনে তাই হবে, আল্লাহ ভবিষ্যৎবাণী। প্যালেস্টাইনে যারা যোদ্ধা তারা মুসলিম, তারা শাফি মাযহাব ফলো করে, এমনিতে তারা কোনো বাতিল লোক নয়। তবে আমল করে তারা আমাদের বন্ধু বান্ধব। আলিগড় বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলাম, আমি ছিলাম ফরেন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এবং সভাপতি ছিল ফিলিস্তিনি। আমি খুব ভালো করেই চিনি তাদেরকে, আমি অনেককে ভালোভাবেই জানি। সম্মানিত উপস্থিতি, এতটুকু আশাবাদ ব্যক্ত করে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, দূর দূর করবেন না, অতিরঞ্জন কথাবার্তা বলবেন না। শুধু দাঁড়িয়ে থাকেন, এই পৃথিবী, এই যুগ আপনাকে জায়গা মতো বসিয়ে দিবে। सबक पढ़ फिर अदालत का, शुजाअत का, सखावत का, फिर लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বসিয়ে দিবে, মানুষ আপনাকে খুঁজে বেড়াবে, ভাই তুমি নেতৃত্ব দাও, তুমি ভালো মানুষ। আকুল কওলি হাযা ওয়াস্তাক। ও যারা দূর দূরান্ত থেকে এসেছেন, যারা স্থানীয়ভাবে এসেছেন, আরও যারা এখানে এই স্কুল মাঠকে ধন্যবাদ দেব, মাঠের কর্তৃপক্ষকে ধন্যবাদ দেব, পঞ্চায়েতকে ধন্যবাদ দেব। অত্যন্ত সসম্মানে আমাদের মেহমানকে নিয়ে গিয়ে ঢাকায় যে আতিথ্য করেছেন। আর যে লোকটা বক্তব্য দিলেন, ওই ভাই, ঢাকার মানুষ এক, কি নাম ওনার, হ্যাঁ, তাজউদ্দিন, এত সুন্দর বাংলায় এত চমৎকার উপস্থাপনা করলেন যে আমি আপ্লুত হয়ে গেছি যে ঢাকার মানুষ এত সুন্দর বাংলায় এত চমৎকার ভাবে কথা বলতে পারেন। তারা ঢাকায় আপ্যায়ন করেছেন এবং এই মসজিদ কমিটি মসজিদ ছেড়ে দিয়েছেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। এবং আপনারা এবার আমাদের একটা বিরাট উপকার করেছেন। ওই সময় কোনোদিন এখানে লোক হয় না, আমরা অনুরোধ করেছিলাম আপনার শরীরটোলা, মালিটোলা, বংশালের লোকজন ঠিক সময় মতো সবাই এসে উপস্থিত হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে আপনারা সম্ভাব্য সমস্যা থেকে আপনারা উদ্ধার করেছেন। এই জন্য আমি এবার আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীর থেকে আমি এই ঢাকার এই বাসীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করবো এবং অন্তর থেকে দোয়া করে দেব। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।